বাবার বাসায় যাওয়ার সময় 7 কেজি মিষ্টি এবং 3 কেজি রসমালাই নিয়ে গেলাম বাবার বাড়িতে। আর সেই বাড়ির লোকজন কিনা আমার স্বামীকে রাতে খেতে দিল পাঙ্গাস মাছ আর 2 পিস পোল্ট্রি মুরগি দিয়ে। খাবার দেখে আমার স্বামী আমার মুখের দিকে তাকিয়ে রইল, আর তাকিয়ে থাকার পর বলল, এত দামি খাবার আমার পেটে সইবে না, আরো যদি কোনো সস্তা জাতীয় খাবার থাকে সেইগুলো আমাকে দিতে বলো। তখন আমি তার মুখের দিকে তাকিয়ে বললাম, বিয়ে করার আগে মনে ছিল না মা বাবা মরা মেয়েকে বিয়ে করেছো, ভাইয়ের সংসারে ছোট থেকে বড় হয়েছি, মানুষ হয়েছি, বিয়ে দিয়েছে, তারা যে এতটুক খেতে দিয়েছে এটাই অনেক, এটাই খেয়ে নাও। আমার মুখে এরকম কথা শুনে আমার স্বামী আমার মুখের দিকে অনেকক্ষণ তাকিয়ে রইল, তারপর বাটি থেকে খাবারটা নিচে ঢালতে রইলো। তখন আমি তার হাতটা ধরে ফেললাম আর বললাম, যে খাবারটা তুমি খেতে পারো না সেটা খেয়ে আমাকে খুশি করার কিছু নেই, তুমি একটু দাঁড়াও, আমি একটা ডিম ভাজি করে নিয়ে আসি। আমি রান্নাঘরে ডিম ভাজতে যাওয়ার পর আমার ভাবি বলল, ডিম ভাজতে আসলে যে কেন, খাবার কি মজা হয় না? তখন আমি আমার ভাবিকে বললাম, না ভাবি, খাবার মজা হয় না বিষয়টা এরকম না, আসলে আমার স্বামীর পোল্ট্রি মুরগি এবং পাঙ্গাস মাছে অ্যালার্জি আছে। সেদিন রাতে আমি ভাবির কথা শুনেও না শোনার ভাঙ ধরে ডিমটা ভাজি করে আমার স্বামীকে আমি রাতের খাবারটা খেতে দিলাম। পরের দিন সকাল 9টা বেজে গেছে, কিন্তু নাস্তার কোনো খবর নাই। এইদিকে আমি ভাবিকে ডাকতে যাব, তখন দেখি রুম বন্ধ, এমনকি ফ্রিজটাও তারা তালা দিয়ে রেখেছে। তারপর এক পর্যায়ে আমার ডাকাডাকিতে ভাইয়া এবং ভাবি ঘর থেকে বের হয়ে আসে। তখন আমার ভাইয়া বলতেছে, কিরে ছুটির দিনে এত ডাকাডাকি কিসের? তখন কিন্তু টাইম প্রায় 10:30টার মতো বাজলো। তখন আমি আমার ভাইয়াকে বললাম, আসলে আমার হাজবেন্ডকে তো এখনো সকালের নাস্তাটাই দেওয়া হয় নাই, ফ্রিজের চাবিটা নেওয়ার জন্য তোমাদেরকে ডাকলাম, ফ্রিজ থেকে একটা ডিম আর কিছু সবজি বের করে তাকে কিছু নাস্তার ব্যবস্থা করে দে। তখন আমার ভাবি ভাইয়ার পাশ থেকে বেরিয়ে এসে বলল, আসলে কিছু মনে করো না, তোমার ভাইয়ার জন্যই ফ্রিজটা লক করে রাখতে হয়, আর ওর তো অনেক ডায়াবেটিস, আর খুলে খুলে মিষ্টি খেয়ে ফেলে, যার কারণেই লক করে রাখছি, তুমি আবার কিছু মনে করো না। তখন আমি আমার ভাবিকে বললাম, আসলে ভাবি কিছু মনে করার তো কিছু নাই, রাতে যখন আমি ডিম নিলাম তখন তো লক করা ছিল, আর আমার জানা মতে ভাইয়ার ডায়াবেটিসও নাই। তখন আমার ভাইয়া একটু আমতা আমতা করে বলল, আসলে তোর ভাবি ঠিকই বলছে, কিছুদিন ধরে আমার অনেক ডায়াবেটিসের সমস্যা দেখা যাইতেছে, তো এই কারণেই ও আমাকে সামলানোর জন্যই ফ্রিজটা লক করে রাখছে। তখন আমি আর তাদের কথায় পা বাড়ালাম না, আমি সোজা চলে গেলাম রান্নাঘরে, আর সেখানে গিয়ে আমার স্বামীর জন্য নাস্তা বানাইলাম, আর নাস্তা বানাইয়া তাকে দিতে দিতে প্রায় সকাল 11:30টার মতো বেজে গেছে। তখন আমার স্বামী বলল, কি দরকার ছিল রান্না করার আর নাস্তা বানানোর, শুধু শুধু পুরের খাবারের সাথে না হয় একসাথে খেয়ে ফেলতাম। তখন আমি একটু রাগান্বিত চোখে তাকে বললাম, যেটা করেছি সেটা চুপচাপ খেয়ে নাও। আমার স্বামী আমার সাথে আর কোনো কথা না বাড়িয়ে সে চুপচাপ নাস্তাটা খেয়ে নিল, আর নাস্তাটা খেয়ে যখন সে বিছানায় বসতে গেল তখন আমি বললাম, চলো অনেক হয়েছে এই বাড়িতে থাকা, আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবো, আমরা আমাদের বাড়ি চলে যাব। তখন আমার স্বামী বললে, কি বলো, কালকে বিকালেই তো আসলাম, আমি তো ভাবলাম এবার কিছুদিন বেড়াবো শ্বশুর বাড়িতে। তখন আমি তাকে বললাম, তোমার শ্বশুরও বেঁচে নাই, এমনকি শাশুড়িও বেঁচে নাই, তাই শ্বশুর বাড়ির আদর যত্ন তোমার জন্য না। এই কথা বলতে বলতে আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরলো। আসলে নিজের বাড়িতে নিজের স্বামীকে এতটাও অপমান হতে দেখে আমার একদমই ভালো লাগে নাই। তখনই আমরা সেই দিন সেই বাড়ি থেকে চলে আসি, আর চলে আসার পরেই আমার শ্বশুর বাড়িতে একটা বিয়ের দাওয়াত ছিল, আর পাশের বাড়ির কাকি এসে আমার শাশুড়িকে বলতেছে, ভাবি আমার ছেলেকে বিয়ে করাইতেছি, ফকিন্নি ঘরের মেয়ে আনি নাই, আমার ছেলে শ্বশুর বাড়ি থেকে ফ্রিজ, টিভি, আলমারি সবকিছুই দিবে, আপনার ছেলেকেও তো বিয়ে করাইছেন, তাদের বাড়ি থেকে কি দিছে ভাবি? আমার শাশুড়ি তখন হেসেই জবাব দিল, তাদের বাড়ির অমূল্য রতনই তো আমাকে দিয়েছে, আর কি দিবে বলেন? আমার শাশুড়ি আরো বলে, আমার ঘরে 2টা ফ্রিজ আছে, একটা নরমাল একটা ডিপ, আবার 42 ইঞ্চি টিভিও ঘরে আছে, আর রইলো মোটরসাইকেল, আমার ছেলে মোটরসাইকেল দিয়ে কি করবে, তার তো একটা প্রাইভেট কার আছে, তাই তার ওটার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহর রহমতে আমরা অনেক ভালোই আছি, শুধু একটা মেয়ের অভাব ছিল, আর আমার বউকে এনে সেই মেয়ের অভাবটাও পূরণ করে নিলাম। আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমি কান্না করতে করতে চোখের পানি নাকের পানি এক করে ফেললাম। তখন আমার শাশুড়ি বলল, ওই তোর সমস্যা কি, কথায় কথায় এত কান্না করস কেন বলতো? এই তো এত সুন্দর করে সেজেছিলি, কান্নাকাটি করে সবকিছু নষ্ট করে দিলি কেন? আর শোন মা, আমারও তোর মতো 16 বছর বয়সে বিয়ে হয়ে গেছে, সংসারের জন্য অনেক খাটতাম, কিন্তু কখনোই কারো মন পেতাম না, শ্বশুর শাশুড়ি ননদ সবাই শুধু আমার নামে অভিযোগেই থাকতো তাদের কাছে। কিন্তু যখন দিনের পর দিন আমার সাথে এই ঘটনা বারবার ঘটে যাচ্ছিল, তখন আমার মনে হয়েছিল, না আমি যখন চুপ থাকি, এই চুপ থাকাটাই আমার সবচেয়ে বড় সমস্যা। আর যেদিন থেকে আমি চুপ থাকা বন্ধ করে তাদের সবার কথার আঙুল সবার দিকে ঘুরিয়ে দিলাম, সেদিন থেকে আমার জীবনে আর কোনো সমস্যা নাই। আসলে জীবনে কোনো সমস্যাই বড় না, তবে তুমি যদি চুপ থাকো তাহলে তোমাকে সেই সমস্যাটা আরো ঘিরে ধরবে। সেদিন আমার শাশুড়ির মুখে এই কথাগুলো শুনে তাকে জড়িয়ে ধরে আমি অনেকক্ষণ কান্না করলাম। আসলে শাশুড়িরাও যে মায়ের মতো হতে পারে তাকে না দেখলে আমি কখনো বুঝতেই পারতাম না। তার কিছুদিন পরেই আমার ভাইয়া এবং ভাবি আমাদের বাড়িতে আসার কথা, আর এটা শুনে আমি আমার স্বামীর কাছে লম্বা একটা লিস্ট ধরিয়ে দেই। আর এটা দেখে আমার স্বামী আমার শাশুড়িকে মজা করে বলল, মা আমি তো ভাবছিলাম 1 কেজি ওজনের একটা পাঙ্গাস আর একটা পোল্ট্রি মুরগি আনলেই হবে, আর এইদিকে তোমার বৌমা যে লম্বা একটা লিস্ট ধরিয়ে দিয়েছে, এটাতে তো পুরো বাজারটাই মাথায় করে নিয়ে আসতে হবে। তখন আমার শাশুড়ি আমার স্বামীকে বলল, সবসময় বৌমার পিছনে লেগে থাকিস না তো, যা যেটা যেটা আনতে বলছে সেটা নিয়ে আয়। আর তার কিছুক্ষণ পরেই আমার ভাইরা চলে আসার পর আমি আমার ভাইয়ের জন্য 3 পদের মুরগি, তারপর কয়েক পদের মাছ রান্না করে তাদেরকে খেতে
খেতে দেই। খাওয়া দাওয়া শেষ করে সবাই যখন ড্রয়িং রুমে একসাথে বসে তখন আমার ভাই আমাকে বলল, আসলে আমি আসছিলাম অন্য একটা দরকারি কাজে। তোর স্বামীর তো আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নাই, আর বাবা মা বেঁচে থাকতে তোর নামে যেই জমিটুক দিছে ওই জমিটুক দিয়ে আমি একটা ব্যবসা দাঁড় করাতে যাই। আসলে আমার দিনগুলো খুব খারাপ যাচ্ছে, আর তুই এটা দাবি ছেড়ে দে। তখন আমি আমার ভাইকে বললাম, কেন দাবি ছাড়বো? ওই অতটুক দাবি আছে বলেই তো আমি আমার স্বামীকে নিয়ে তোমাদের বাড়িতে গিয়েছিলাম, আর ওই অতটুক দাবি আছে বলেই তোমরা আমার স্বামীকে এক টুকরো পাঙ্গাস মাছ আর পোল্ট্রি মুরগি দিয়ে খেতে দিয়েছো, আর নয়তো ফকির মিসকিন বলে তাড়িয়ে দিতে। তখন আমি আমার ভাবির মুখের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা ভাবি, তুমি যখন আমার ভাইয়াকে নিয়ে তোমাদের বাবার বাড়িতে যাও তখন কি আমার ভাইয়ার খাবার 8টা 12টায় দাও? আর আমি এতটাও ছোট লোক নই যে তোমার ফ্রিজ থেকে তোমাকে না বলে আমি আমার স্বামীকে বা আমি নিজে খেতাম। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আমি কোনোভাবেই আমার ওই সম্পত্তিটুকু ছাড়বো না, তার উপর থেকে দাবিও ছাড়বো না। সময় আসলে আমি আমার নিজের সম্পত্তি এবং সম্পত্তির ভাগ পুরোটাই বুঝে নিব। আর আমার মুখে এই কথা শোনার পর আমার ভাইয়া ভাবি এক সেকেন্ডেও আর দাঁড়ালো না। আসলে এই পৃথিবীতে যতদিন নরম হয়ে থাকবেন ততদিনেই আপনাকে মানুষ পা দিয়ে পিষে চলে যাবে। যখন এই একটু শক্ত হাতে সবকিছু সামলাবেন তখন দেখবেন সবাই আপনাকে দেখে ভয় পাবে। এই তো ছিল আজকের গল্প। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।